হ্যালো বন্ধুরা, তোমাদের জন্য নতুন একটি ড্রামা নিয়ে হাজির হলাম। ড্রামাটি এমন একটি মেয়েকে নিয়ে যে মেয়েটিকে তার মা 20 মিলিয়নের বিনিময়ে একটি হ্যান্ডসাম কোটিপতি ছেলের সাথে জোর করে বিয়ে দিয়ে দেয়। আশা করছি তোমাদের ড্রামাটি ভালো লাগবে। এখনও যদি তুমি আমার চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকো, এক্ষুনি সাবস্ক্রাইব করে দাও। তো চলো আর বেশি কথা না বাড়িয়ে ভিডিও এক্সপ্লেনেশন শুরু করা যাক। ড্রামার শুরুতেই আমরা একটি মেয়েকে দেখি যে ফোনে তার মাকে বলছিল, মা আমি এখনই হসপিটালে আসছি। কিন্তু তখনই ওই মেয়েটিকে দুজন লোক কিডন্যাপ করে নিয়ে আসে। মেয়েটির যখন জ্ঞান ফেরে তখন সে বিশাল একটি বাড়িতে ছিল। সেখানে অনেক হ্যান্ডসাম একটা ছেলে আসে আর এসে ওই মেয়েটির কলার ধরে বলে, তোমাকে আমি 5 দিন আগে মেসেজ করেছিলাম বিয়ে ভেঙে দেওয়ার জন্য, তুমি এখনো কেন ভাঙোনি? মেয়েটি তখন বলে, আমার তো বিয়েই ঠিক হয়নি, আর আমি তো ভেবেছি কেউ আমার সাথে মজা করছে। ওই ছেলেটি তখন বলে, তোমাকে আর একদিন সময় দিচ্ছি, এই একদিনের মধ্যে বিয়ে ভেঙে দিবে, আর তা যদি না করো, এটা বলে মেয়েটির শরীরে হাত বুলিয়ে তারপর বলে, বুঝতেই তো পারছো কি করব। মেয়েটি তখন ভয় পেয়ে যায় আর বলে সে আজকের মধ্যেই বিয়ে ভেঙে দিবে। আর তারপর মেয়েটিকে ছেড়ে দেওয়া হলে সে কোনো রকম দৌড়ে সেই বাড়ি থেকে বের হয়ে আসে। সেখান থেকে মেয়েটি সোজা হসপিটালে আসে আর তার মায়ের থেকে প্রথমবারের মতো জানতে পারে যে অনেক বড়লোক একজন ওই মেয়েটিকে তার ছেলের জন্য পছন্দ করেছে, যার বিনিময়ে তার মাকে 20 মিলিয়ন ইয়ান দেয়া হবে। তারা অনেক গরিব ছিল, তার উপর মেয়েটির ভাই ছিল কোমাতে, এই কারণে তাদের টাকার প্রয়োজন ছিল। তাও মেয়েটি তার মাকে বোঝানোর চেষ্টা করে যে সে বিয়ে করতে রাজি না, এভাবে অচেনা কাউকে কিভাবে বিয়ে করবে। তার মা তখন কান্নাকাটি করে তাকে ইমোশনালি ব্ল্যাকমেল করে। বাধ্য হয়ে মেয়েটি আবারও ওই ছেলেটির কাছে ফিরে আসে এবং বলে সে বিয়ে ভাঙতে পারেনি। এই ছেলেটির নাম হচ্ছে ফাইয়ান আর এই মেয়েটির নাম কিয়ানো। তো ফাইয়ান তখন বলে যে আমি তোমাদের মতো মেয়েদের নাটক ভালো করেই জানি, তুমি তো টাকার জন্যই বিয়ে করতে চাইছো তাই না? তবে কিয়ানো তাকে বোঝানোর চেষ্টা করে যে সে টাকার জন্য বিয়ে করতে চাচ্ছে না এবং বলে, তুমি যদি চাও তাহলে আমি আগাম ডিভোর্স পেপারে সাইন করে দিতে পারি। তবে ফাইয়ান এগুলো বিশ্বাস করে না আর ওই মেয়েটির কাছাকাছি এসে বলে, যেহেতু আমরা এঙ্গেজড, বিয়েই করছি, তাহলে একবার হাজব্যান্ড ওয়াইফের মতো ট্রায়াল দেওয়া যাক। এটা শুনে কিয়ানো অনেক ভয় পেয়ে যায় আর তখনই তার পেটে ব্যথা শুরু হয়। ফাইয়ান তখন তার কপালে হাত দিয়ে বলে, আমার সাথে এসো। তারপর কিয়ানোকে দুধ খেতে দিয়ে বলে, অ্যাক্টিং তো ভালোই করো। কিয়ানো তখন বলে তার ক্ষুধা লাগলে গ্যাস্ট্রিকের ব্যথা হয়, সে কোনো অ্যাক্টিং করেনি। ফাইয়ান তার জন্য খাবার বানাতে বলে, তবে কিয়ানো এক বাটি নুডলস আনে। ফাইয়ান তখন নিজে গিয়ে কিয়ানোর জন্য আর এক বাটি নুডলস এনে খেতে বলে, তবে কিয়ানো খেতে চাচ্ছিল না। ফাইয়ান তখন বলে, তুমি যদি না খাও তাহলে কিন্তু আমি তোমাকে ডিভোর্স দিব না। তাই কিয়ানো দ্রুত সেই নুডলসগুলো খেয়ে নেয়। এরপরে ফাইয়ান বিশ্বাস করে যে কিয়ানো আসলেও টাকার জন্য লোভে পড়ে তাকে বিয়ে করছে না। কিয়ানো যখন সেখান থেকে ফিরে যাওয়ার জন্য বের হয়, বাইরে প্রচন্ড বৃষ্টি ছিল, তাই সে ফিরে এসে ফাইয়ানের কাছে আজকে রাত থেকে যাওয়ার জন্য বলে। যেহেতু বাইরে বৃষ্টি হচ্ছে, ফাইয়ানও তাই তাকে থেকে যাওয়ার অনুমতি দেয়। আর রাতের বেলা ফাইয়ান ড্রিঙ্ক করে কিয়ানোর কাছে আসে, এসে জোর জবরদস্তি করতে থাকে। তখনই কিয়ানো চিৎকার দিয়ে ঘুম থেকে উঠলে সে দেখতে পায় এটা তার স্বপ্ন ছিল। তবে ফাইয়ান আসলেও ড্রিঙ্ক করে তার কাছে এসেছিল, কিন্তু বাজে কিছু করেনি। সে কিয়ানোর কোলে মাথা রেখে ঘুমিয়ে পড়ে। কিয়ানো তাকে বারবার উঠানোর চেষ্টা করে, কিন্তু উঠাতে পারে না। আর সকালবেলা যখন ফাইয়ান ঘুম ভেঙে দেখতে পায় সে কিয়ানোর কোলে মাথা দিয়ে ঘুমিয়েছিল, তখন সে উল্টা কিয়ানোকে ব্লেম দিয়ে বলে যে তোমাদের মতো মেয়েদের ট্রিক্স আমি ভালো করেই জানি। এবার দেখা যায় ফাইয়ানের বাবা তাকে ফোন করে বলছে, আমি শুনলাম তোমরা গত রাতে একসাথে ছিলে, তাহলে আর দেরি কেন, 15 দিনের মধ্যেই আমি বিয়ের ডেট ঠিক করছি। এরপর কিয়ানো একটি রেস্টুরেন্টে আসে। কিয়ানো এই রেস্টুরেন্টে পার্ট টাইম জব করত। রেস্টুরেন্টে তার সহকর্মী ছিল জিয়া নামে একটি মেয়ে। এই মেয়েটি সবসময় কিয়ানোকে বুলি করত। আজ কিয়ানো লেটে আসায় সে আজও কিয়ানোকে বুলি করছিল। তখন সেখানে ফাইয়ান চলে আসে আর কিয়ানোর হাত ধরে টেনে বাইরে নিয়ে যায়। ফাইয়ান খুবই হ্যান্ডসাম ছিল আর সে ছিল বড়লোক। এই বিষয়টা দেখে জিয়ার অনেক হিংসা হয়। ফাইয়ান কিয়ানোকে গাড়িতে এনে বসিয়ে বলে যে কোনোভাবে বিয়েটা ভাঙতে, ফাইয়ানের বাবার সাথে গিয়ে কথা বলতে। সে কিয়ানোকে বলে, তুমি আমার বাবাকে কি জাদু করেছো? কিয়ানো জানায় সে তার বাবাকে চেনেই না, কখনো দেখাই করেনি।
তবে ফাইয়ান এগুলো বিশ্বাস করে না। সে কিয়ানোর গলা টিপে ধরে বলে যে বিয়ে যদি ভাঙতে না পেরেছো তোমাকে আমি দেখে নিব, তুমি তো ভালো করেই জানো আমি কি করতে পারি। তাই কিয়ানো ভয় ভয় বলে সে ফাইয়ানের বাবার সাথে দেখা করবে। কিয়ানোকে গাড়ি থেকে নামিয়ে দিয়ে ফাইয়ান সেখান থেকে বের হয়ে যায়। বেচারি কিয়ানো বাধ্য হয়ে আবারও তার মায়ের কাছে আসে এবং তার মাকে বিয়েটি ভাঙার জন্য বলে। কিন্তু তার মা বলে সে অলরেডি 20 মিলিয়ন ইয়ান নিয়ে ফেলেছে এবং তার থেকে কিছুটা খরচও করে ফেলেছে, সাথে একটি কন্ট্রাক্টও সাইন করেছে। তাই এখন কিয়ানোকে বিয়ে করতেই হবে। এরপরে দেখা যায় কিয়ানো তার ডায়েরি থেকে একটি ছবি বের করে যেখানে তার সাথে আরও একটি ছেলে ছিল। কিয়ানো ওই ছবিটা নিজের বুকে জড়িয়ে ধরে, বোঝা যাচ্ছিল কিয়ানো ওই ছেলেটিকে ভালোবাসতো। এরপরে দেখা যায় ফাইয়ান তার দাদি আর বাবার সাথে বসেছিল। ফাইয়ানের বাবা তার দাদিকে বলে যে সে আর কিয়ানো লিভ টুগেদার করছে, গত রাতেই কিয়ানো তার সাথে ছিল। ফাইয়ানের দাদি তখন অনেক খুশি হয়ে বলে তাহলে তো খুবই ভালো, খুব দ্রুত একটি নাতি নাতনির মুখ দেখতে চাই, তোমরা দ্রুত বিয়ে করে নাও। তবে ফাইয়ান ডিরেক্টলি জানায় সে বিয়ে করতে পারবে না। তখন তার দাদি শরীর খারাপের নাটক করে ইমোশনাল ব্ল্যাকমেল করে ফাইয়ানকেও রাজি করিয়ে ফেলে। সিন শিফট হয়, দেখা যায় জিয়া কিয়ানোকে আবারও বুলি করছিল। সে বলছিল অত হ্যান্ডসাম একটা ছেলে নিশ্চয়ই অন্য কোনো কারণে তোমার সাথে প্রেম করে, তোমাকে দেখতে তো কুমড়ার মতো, তোমাকে কেন সে পছন্দ করবে। তবে তখনই সেখানে ফাইয়ান চলে আসে এবং কিয়ানোকে সেখান থেকে তার বাড়িতে নিয়ে আসে। বাড়িতে এনে একটি কন্ট্রাক্ট পেপার ধরিয়ে দেয় যেখানে অনেকগুলো শর্ত লেখা ছিল। কিয়ানোকে বলে এই কন্ট্রাক্টে সাইন করে দিতে। কিয়ানো পড়ে দেখে সেখানে লেখা আছে ফাইয়ান যা বলবে কিয়ানোকে তাই শুনতে হবে, কিয়ানোর কোনো প্রাইভেসি থাকতে পারবে না, ফাইয়ানকে সব কথা বলতে হবে, এমন অদ্ভুত অদ্ভুত ডোমিনেটিং শর্ত। কিয়ানো তখন একটা শর্তে সাইন করতে রাজি হয় যদি ফাইয়ান তাকে বিয়ের কিছু মাস পরে সমস্ত ঝামেলা মিটে গেলে ডিভোর্স দিয়ে দেয়। তবে কিয়ানো শর্ত দেয় যে তাকে ফিজিক্যালি টাচ করা যাবে না, আর ফাইয়ানও তাতে রাজি হয়ে যায় এবং কিয়ানো সেখানে সাইন করে দেয়। এরপরেই দেখা যায় তাদের বিয়ে হয়ে গিয়েছে। বিয়ের দিন রাতে তারা যখন নিজেদের বাড়িতে ফিরে আসে এসেই তারা ঝগড়া করতে শুরু করে কে কোথায় ঘুমাবে এটা নিয়ে। ফাইয়ান কিয়ানোকে বেডরুমে ঘুমাতে বলছিল কিন্তু কিয়ানো রাজি হচ্ছিল না। তখন ফাইয়ান কিয়ানোকে বলে প্রথম দিনে কিন্তু তুমি রুল ভঙ্গ করছো। আর যেহেতু কন্ট্রাক্টে সাইন করেছিল তাই কিয়ানো ফাইয়ানের কথা মেনে নেয়। রাতের বেলা ফাইয়ান যখন কিয়ানোর রুমে আসে কিয়ানো বলে আমার কিন্তু শর্ত দেওয়া ছিল তুমি আমাকে টাচ করতে পারবে না। ফাইয়ান তখন কিয়ানোর উপরে ছিল, সে বলে আমি এখনো পর্যন্ত তোমাকে টাচ করিনি, আমার ক্ষুধা লেগেছে, কিছু খেতে দাও। সিন শিফট হয়, দেখা যায় সকালবেলা কিয়ানো তার রেস্টুরেন্টের উদ্দেশ্যে বের হচ্ছিল। ফাইয়ান তখন তাকে বলে যে আজকে থেকে আমি তোমাকে দিয়ে আসবো এবং আসার সময় নিয়ে আসবো। কিয়ানো তর্ক করার চেষ্টা করলেও লাভ হয় না যেহেতু কন্ট্রাক্টে তার সাইন ছিল। এরপর রাতের বেলা ফাইয়ান কিয়ানোকে নিয়ে তার বাবার সাথে দেখা করতে আসে। কিয়ানো তার শ্বশুরকে সালাম করলে কিয়ানোর শ্বশুর কিয়ানোকে 3 মিলিয়ন ইয়ান সালামি দেয়। বাপরে, যা হোক তখন সেখানে ফাইয়ানের বোন আসে আর ফাইয়ানের বোন এসে কিয়ানোকে জিজ্ঞাসা করে তোমার আর ভাইয়ার পরিচয় কতদিনের। কিয়ানো বলে শুধুমাত্র 15 দিনই। ফাইয়ানের বোন তখন কিয়ানোকে অপমান করে বলে 15 দিনেই ভাইয়ার মাথা এমনভাবে খেয়ে ফেলেছো যে সে তোমাকে বিয়েই করে ফেলেছে। তবে ফাইয়ান এটা শুনে রেগে যায় আর সে কিয়ানোকে নিয়ে চলে যেতে চাচ্ছিল। তবে ফাইয়ানের বোন তার কাছে গিয়ে বলে তুমিও তো ভালো করেই জানো যে সে তোমাকে টাকার জন্য বিয়ে করেছে, আর তাছাড়া ভাবি তোমার ফ্যামিলি কি করে, সে তো জানতোই যে কিয়ানোর ফ্যামিলি গরিব, তাই সে কিয়ানোকে একের পর এক অপমান করছিল। তখনই ফাইয়ানের বাবা এসে ফাইয়ানের বোনকে একটি থাপ্পড় লাগায়। ফাইয়ানের বোন তখন রেগে কিয়ানোকে ধাক্কা মেরে সেখান থেকে চলে যায়। কিয়ানো তার পায়ে ব্যথা পায়। ফাইয়ান তখন তাকে কোলে নিয়ে বাসায় ফিরে আসে এবং সে তার পায়ে ওষুধ লাগিয়ে দেয়। কিয়ানো তখন ফাইয়ানকে জিজ্ঞাসা করে সে এমন রেগে আছে কেন। ফাইয়ান তখন কিয়ানোর কাছাকাছি গিয়ে বলে যে তুমি আমার জিনিস, আর আমার জিনিসকে শুধুমাত্র আমিই বুলি করব, অন্য কেউ বুলি করবে সেটা আমি সহ্য করব না। এরপর রাতের বেলা কিয়ানো যখন ঘুম থেকে ওঠে সে দেখতে পায় ফাইয়ান তার রুমের সামনে দাঁড়িয়ে দেয়ালের সাথে মাথা গুতাচ্ছে। সে প্রথমে বুঝতে পারছিল না ফাইয়ানের কি হয়েছে। আস্তে আস্তে ফাইয়ানের কাছে এসে দেখে যে সে এখনো ঘুমে। তাই ফাইয়ানকে নিয়ে কিয়ানো নিজের রুমে চলে যায়। তবে তখনই ফাইয়ানের হুঁশ এসে যায় এবং সে বলে যে আমি এখানে কেন, তুমি আমাকে তোমার রুমে কেন নিয়ে এসেছো। ফাইয়ান তখন জোর করে কিয়ানোর কাছাকাছি আসার চেষ্টা করে।
ফাইয়ান যখন কিয়ানোর কাছে আসার চেষ্টা করে সে তখন ফাইয়ানের গলায় একটি কামড় বসিয়ে দেয়। ফাইয়ান তখন রেগে মেগে উঠে দাঁড়িয়ে বলে, তুমি আমাকে সিডিউস করবে, আবার তুমি আমাকে আঘাত করবে। এটা বলে সে রেগে সেখান থেকে বের হয়ে যায়। পরদিন সকালে কিয়ানো তার লাগেজ নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল, তবে ফাইয়ান সোফাতেই বসেছিল। কিয়ানো ভেবেছিল ফাইয়ান অফিসে গিয়েছে। ফাইয়ান তখন কিয়ানোকে নিজের কাছে ডেকে বলে, লাগেজ নিয়ে কোথায় যাচ্ছিলে? ফাইয়ান তখন তার গলার দিকে দেখিয়ে বলে যে তুমি আমাকে কি করেছো দেখো। কিয়ানো চুপ করে বসে থাকে। ফাইয়ান কিয়ানোকে বলে যে তার অনুমতি ছাড়া ঘর থেকে এক পা বের হওয়ারও যেন চেষ্টা না করে, আর তারপর তার অফিসের উদ্দেশ্যে বের হয়ে যায়। ফাইয়ান বের হওয়ার পর তাদের ঘরে একটি পার্সেল আসে। কিয়ানো যখন ওই পার্সেলটি খোলে সেখানে একটি মেয়ের ছবি ছিল আর একটু দুষ্টু টাইপ একটা নোট ছিল। কিয়ানো তো বুঝতেই পারে যেটা ফাইয়ানের জন্য এসেছে, তার বেশ রাগ হয়। সিন শিফট হয়, দেখা যায় কিয়ানো তার স্টোরে কাজ করছিল আর জিয়া বরাবরের মতোই তাকে বুলি করছিল, তবে কিয়ানো সেটা পাত্তা দেয় না। আর কিয়ানো পাত্তা দিচ্ছে না দেখে জিয়া অনেক রেগে সেখানে ক্রিম ফেলে দেয় এবং দোষটা দেয় কিয়ানোর উপর। সেখানে স্টোর ম্যানেজার আসলে বলে যে এত দামি ক্রিম কিয়ানো ফেলে দিয়েছে। কিয়ানো বুঝতে পারে না যে সে ফেলেনি, সে মনে করে তার সাথে ধাক্কা লেগে হয়তো পড়ে গিয়েছে, তাই সে মাপ চাইতে থাকে। কিন্তু স্টোর ম্যানেজার আর জিয়া দুজনেই কিয়ানোকে অনেক কথা শোনায়। তাই সন্ধ্যাবেলায় কিয়ানো রেস্টুরেন্টের সামনে বসে কান্না করছিল। সেখানে ফাইয়ান আসে এবং বলে যে তুমি কান্না করছো কেন? কিয়ানো তো বলতে চাচ্ছিল না, তবে কন্ট্রাক্টের রুল অনুযায়ী কিয়ানোর কোনো সিক্রেট থাকা যাবে না, তাকে বলতেই হবে। তাই কিয়ানো সব ঘটনা ফাইয়ানকে খুলে বলে। আর পরদিনই দেখা যায় অনেক বড় কোম্পানি থেকে কোম্পানির মালিক নিজে আসে ওই রেস্টুরেন্টে ক্রিম দেওয়ার জন্য। ওই লোকটি গিয়ে কিয়ানোর সাথে অনেক ভালোভাবে কথা বলে এবং বলে যখনই ক্রিমের দরকার হবে আপনি শুধু আমাকে ফোন করবেন। এটা দেখে স্টোর ম্যানেজার আর জিয়া তো অনেক অবাক হয়ে যায় এবং এসে কিয়ানোর সাথে অনেক ভালো ব্যবহার করে। আসলে তেলা মাথায় তেল দিতে সবাই পছন্দ করে। পরের সিনে দেখা যায় ফাইয়ান কিয়ানোকে নিয়ে তার দাদির সাথে দেখা করতে গিয়েছে। তার দাদি তখন কিয়ানোর পেটে হাত দিয়ে বলে, কই তোমার পেট তো উঁচু হয়নি। ফাইয়ান তখন বলে যে দাদি আমাদের শুধুমাত্র 1 সপ্তাহ হয়েছে বিয়ে হয়েছে। তার দাদি বলে 1 সপ্তাহ অনেক সময়, এখনো তোমার পেটে বাচ্চা আসেনি, তোমরা কি কিছু করছো না? কিয়ানো এসব শুনে অনেক লজ্জা পাচ্ছিল। ফাইয়ান বলে যে হ্যাঁ আমরা অনেক চেষ্টা করছি বাচ্চা নেয়ার, হবে, ধৈর্য ধরো। এসব শুনে কিয়ানো লজ্জা পেয়ে বাথরুমের কথা বলে সেখান থেকে বের হয়ে যায়। তবে সে যখন বের হচ্ছিল ফাইয়ানের বোনের সাথে দেখা হয়। সে ফাইয়ানের বোনকে জিজ্ঞাসা করে যে ওয়াশরুমটা কোন দিকে। সে তার ব্যাগ সোফায় রেখে ওয়াশরুমের দিকে যায় আর এই সুযোগে ফাইয়ানের বোন তার কানের দুলটি কিয়ানোর ব্যাগে ঢুকিয়ে দেয়। পরের সিনে দেখা যায় কিয়ানো আর ফাইয়ান সেখান থেকে বের হয়ে যাচ্ছিল। তখনই ফাইয়ানের বোন দ্রুত এসে তাদেরকে আটকায় এবং কোনো কথা না বলে কিয়ানোকে একটি থাপ্পড় মারে। সে আরো একটি থাপ্পড় মারতে যাচ্ছিল, তখন ফাইয়ান তাকে ধরে ফেলে। ফাইয়ানের বোন বলে যে তার দুল খুঁজে পাচ্ছে না, অবশ্যই সেটা কিয়ানো নিয়েছে। কিয়ানো বারবার বলছিল যে সে চুরি করেনি। তখন ফাইয়ানের বোন কিয়ানোর ব্যাগ খুঁজে সে দুলটি বের করে। কিয়ানো অনেক অসহায়ভাবে ফাইয়ানের দিকে তাকায়। ফাইয়ান তখন একটি টিস্যু বের করে তার বোনের কাছ থেকে দুলটি নিয়ে নেয় এবং বলে যে আমি এখন পুলিশে ফোন করছি, পুলিশই ঠিক করবে যে কে দুল চুরি করেছে। এতে ফাইয়ানের বোন অনেকটা ঘাবড়ে যায়। ফাইয়ান বলে যে এই দুল যদি কিয়ানো চুরি করে থাকে তাহলে অবশ্যই এই দুলে কিয়ানোর ফিঙ্গারপ্রিন্ট থাকবে, পুলিশই এই ব্যাপারটা সামলাক। এতে ভয় পেয়ে ফাইয়ানের বোন আমতামতা করে বলে হয়তো আমি এখানে ভুল করে রেখে দিয়েছি, আবার হতেও পারে যে এই দুলটা আমার না। এতে ফাইয়ান বুঝতে পেরে যায় যে সবকিছু তার বোনের কারসাজি এবং তার বোনকে ধরে কিয়ানোকে বলে যে ওকে একটা থাপ্পড় মারো, ও তোমাকে থাপ্পড় মেরেছে এবং থাপ্পড় ব্যাগ দাও। তবে কিয়ানো বলে যে আমি ওকে থাপ্পড় মারতে চাই না। গাড়িতে এসে কিয়ানো ফাইয়ানকে বলে যে তুমি আমাকে কেন বিশ্বাস করলে। ফাইয়ান তখন কিয়ানোর কাছাকাছি গিয়ে বলে যে তুমি আমার ওয়াইফ। কিয়ানো ফাইয়ানকে আস্তে করে একটি চুমু খেয়ে বলে যে ধন্যবাদ। তারপর তারা বাড়ি ফিরে আসে। পরদিন রেস্টুরেন্টে কিয়ানোর রেস্টুরেন্টের মালিক মিস্টার সেন আসে। মিস্টার সেন আর কিয়ানো একে অপরকে আগে থেকেই চিনত। কিয়ানো যে ছেলেটির ছবি বুকে জড়িয়ে ধরেছিল সেটা ছিল মিস্টার সেন। মিস্টার সেন বলে যে আমি এমপ্লয়ীদের লিস্টে কিয়ানোর নাম দেখে শুধুমাত্র তুমি কিনা এটা নিশ্চিত হতে এখানে এসেছি। সেও কিয়ানোকে পছন্দ করত। আর এসব শুনে জিয়া কিয়ানোর কাছে এসে বলে আমরা তো বন্ধু, এরপরে মিস্টার সেনের সাথে তোমার দেখা হলে আমার সম্পর্কে একটু ভালো ভালো কথা বলো। এবং সে কিয়ানোকে তেল দিতে থাকে যাতে কিয়ানো তার আর মিস্টার সেনের পরিচয় করিয়ে দেয়।
এরপরে কিয়ানোর কাছে তার মায়ের ফোন আসে এবং সে তার মায়ের কাছে গিয়ে দেখে তার মা নতুন একটি বাড়ি কিনেছে এবং এই বাড়ি থেকে চলে যাচ্ছে। কিয়ানো তখন বলে যে মা, তুমি এইভাবে টাকাগুলো খরচ করো না, কন্ট্রাক্ট অনুযায়ী আমার ডিভোর্স হলে এই টাকাগুলো তাকে ফেরত দিতে হবে। তার উপরে তার ছোট ভাইয়ের চিকিৎসা, এইভাবে টাকাগুলো নষ্ট করলে তো চিকিৎসাও ঠিক মতো হবে না। কিয়ানোর মা তখন বলে, আমার থেকে বেশি বুঝো না, আমি তোমাকে বিক্রি করে দিয়ে এই টাকা পেয়েছি আর এই টাকা আমার, আমি যা মন চাই তাই করব। কিয়ানো অবাক হয়ে বলে যে আমাকে বিক্রি করেছো মানে? কিয়ানোর মা বড় গলায় বলে যে আমি অনেক কষ্ট করে তোমাকে বড়লোকের ঘরে বিয়ে দিয়েছি, এখন যদি আমি এখানে থাকি তাহলে তোমার শ্বশুর বাড়িতে তোমার মান সম্মান থাকবে না, আর তাছাড়া তার টাকা পয়সা নিয়ে কিয়ানোর কিছু বলার অধিকার নেই। এসব শুনে কিয়ানো অনেক কষ্ট পায় যে তার মা তাকে বিক্রি করে দিয়েছে এবং সে রাস্তায় দাঁড়িয়ে কান্না করছিল। তখন সেখানে ফাইয়ান আসে। সে কিয়ানোকে জিজ্ঞাসা করে কিয়ানো কেন কাঁদছে, তবে কিয়ানো কোনো কথা না বলে ফাইয়ানকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। বাড়ি এসে কিয়ানো ফাইয়ানকে বলে যে তার খুব খারাপ লাগছে এটা ভেবে যে তার মা তাকে বিক্রি করে দিয়েছে এবং সে ফাইয়ানকে অনুরোধ করে যাতে তাকে ডিভোর্স না দেয়, কেননা তার মা টাকাগুলো খরচ করে ফেলছে। যদি ফাইয়ান কিয়ানোকে ডিভোর্স দিয়ে দেয় তাহলে তো ওই টাকাগুলো তার মায়ের ফেরত দিতে হবে, আর তার মা তো ফেরত দিতে পারবে না। তখন ফাইয়ান বলে, তোমার কি আমার স্ত্রী পরিচয় থাকতে অনেক সমস্যা হচ্ছে? তাদের দুজনের সম্পর্ক আস্তে আস্তে ভালো হচ্ছিল। এরপর ফাইয়ান তার বাবাকে ফোন দিয়ে জিজ্ঞাসা করে যে কিয়ানোর মা তার বাবার সাথে কিভাবে ডিল করেছে। তার বাবা তখন ডিলের একটি কপি ফাইয়ানকে ইমেল করে দেয়। ফাইয়ান তখন সোজা চলে যায় কিয়ানোর মায়ের কাছে। কিয়ানোর মা তো জামাই জামাই বলে আহ্লাদ করে ফাইয়ানকে বসাচ্ছিল। ফাইয়ান তখন অনেক রুডলি বলে যে বাইরের মানুষ আমার নাম ধরে ডাকবে এটা আমার পছন্দ না, আমাকে প্রেসিডেন্ট ফাইয়ান বলে ডাকুন। কিয়ানোর মা একটু দমে যায়। ফাইয়ান তখন কিয়ানোর মাকে ডিরেক্টলি থ্রেট দিয়ে বলে যে কিয়ানোর সাথে যেন আর কখনো খারাপ ব্যবহার না করে এবং গতদিন যা করেছে এটার জন্য যেন কিয়ানোর কাছে মাপ চেয়ে নেয়। কিয়ানোর মা একটু ভয় পেয়ে যায়। এরপরে ফাইয়ান যখন বাড়ি ফিরে আসে সে দেখতে পায় কিয়ানোর খুব জ্বর, যেহেতু সে বৃষ্টিতে ভিজে রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করছিল আর সে ড্রেসও চেঞ্জ করেনি। ফাইয়ান তখন সারা রাত ধরে কিয়ানোর সেবা যত্ন করে। সকালবেলা উঠে কিয়ানো দেখতে পায় তার ড্রেস চেঞ্জ এবং তার পাশেই শুয়েছিল ফাইয়ান। কিয়ানো তখন ফাইয়ানের উপর চিল্লাচিল্লি করতে থাকে তাকে টাচ করার জন্য, যেহেতু শর্ত ছিল তাকে টাচ করা যাবে না। ফাইয়ান বলে, তুমি এমন অকৃতজ্ঞ কেন? সারা রাত ধরে আমি তোমার সেবা যত্ন করেছি, একটা থ্যাঙ্কস তো ডিজার্ভ করি। পরের সিনে দেখা যায় কিয়ানোর মা কিয়ানোর কাছে ফোন করে মাফ চেয়ে নেয়। কিয়ানো এবার অনেক খুশি ছিল যে তার জীবনে সবকিছু আস্তে আস্তে ঠিক হয়ে যাচ্ছে। এরপর কিয়ানো বাড়ি গিয়ে ফাইয়ানের জন্য রান্না করতে চায়। ফাইয়ান যখন ফিরে আসে কিয়ানো খুশি হয়ে বলে যে আমি তোমার জন্য মাছ কিনে এনেছি এবং স্পেশালি রান্না করছি। তবে মাছের কথা শুনে ফাইয়ান অনেক রেগে যায়। সে কিয়ানোকে ধরে বলে যে তুমি কি আমার ক্ষতি করতে চাও, তুমি এই বাড়িতে মাছ কেন এনেছো? আরো অনেক চিল্লাচিল্লি করে। কিয়ানো ফাইয়ানের এমন অ্যাগ্রেসিভ রূপ দেখে ভয় পেয়ে যায়। ফাইয়ান ওই মাছটাকে ছুরি দিয়ে অনেক আঘাত করতে থাকে। রাতের বেলা ফাইয়ান কিয়ানোর ঘরে আসে। কিয়ানো দেখে ফাইয়ানের হাতে একটি ছুরি আছে। ফাইয়ান কিয়ানোর উপরে এসে তাকে মারার চেষ্টা করছে। কিয়ানো বারবার বলে যে সে ইন্টেনশনালি মাছ আনেনি, তবে এই পুরোটাই ছিল কিয়ানোর স্বপ্ন। ফাইয়ান তার রুমে ঠিকই এসেছিল, তবে সকালের ব্যবহারের জন্য সরি বলতে। কিয়ানো তাকে ভয় পাচ্ছে দেখে সে হাত উঁচু করে কিয়ানোকে দেখায় যে তার হাতে কোনো ছুরি নেই। এদিকে রেস্টুরেন্টের কাজ শেষে কিয়ানো যখন বাড়ি ফেরার প্রস্তুতি নিচ্ছিল তখন সেখানে মিস্টার সেন আসে। সেনকে তো কিয়ানো আগে থেকেই পছন্দ করত, তাই সে সেনের সাথে অনেক হাসি খুশি কথা বলছিল আর সেনও কিয়ানোকে পছন্দ করত। সে কিয়ানোকে বলে যে তার অন্য স্টোরে কিয়ানোকে ম্যানেজার পদে জব দিতে চায়, তবে কিয়ানো বলে সে আস্তে আস্তে শিখছে, হুট করেই সে কারো ফেভারে বড় পদে যেতে চায় না, পরিশ্রম করে যেতে চায়। এটা শুনে সেন কিয়ানোর মাথায় হাত বুলিয়ে বলে যে আমি জানি তুমি অনেক জেদি মেয়ে। তবে বাইরে থেকে তাদের এসব দেখছিল ফাইয়ান। তার হাতে ছিল একগুচ্ছ সাদা গোলাপ। রেস্টুরেন্ট থেকে বের হওয়ার সময়ও কিয়ানো পড়ে যেতে গেলে মিস্টার সেন ওকে ধরে ফেলে। এবার মিস্টার সেন ডিরেক্টলি কিয়ানোকে প্রপোজ করে দেয়। সে জানায় সে অনেক আগে থেকে কিয়ানোকে পছন্দ করে এবং কিয়ানোর খোঁজেই সে এখন এখানে এসেছে। আর তখনই সেখানে ফাইয়ান চলে আসে। মিস্টার সেন ফাইয়ানকে দেখে জিজ্ঞাসা করে যে আমরা কি আপনাকে চিনি? ফাইয়ান তখন কিয়ানোকে ধরে বলে যে আমি ওর হাজবেন্ড। মিস্টার সেন প্রথমবারের মতো জানতে পারে যে কিয়ানো বিবাহিত। সে একটু দমে গেলেও
ফাইয়ানকে বলে, ও আচ্ছা, তাহলে কিয়ানোর স্যাডনেসের কারণ আপনি। আমার মনে হয়েছিল যে কিয়ানো সুখী না, এখন বুঝতে পারছি এরকম হাজবেন্ড যার আছে সে তো সুখী থাকবেই না। কেননা ফাইয়ান জেলাসির কারণে কিয়ানোর সাথে অনেক রুড ব্যবহার করছিল। ফাইয়ান তখন জোর করে শেনের সামনে কিয়ানোকে কিস করে। কিয়ানো ছাড়িয়ে নিয়ে বলে যে তুমি আমাকে সম্মান দেয়া কবে শিখবে। ফাইয়ান তখন রেগে সেখান থেকে চলে যায়। কিয়ানো তখন শেনকে বলে যে আপনি আমাকে পছন্দ করেন জেনে ভালো লাগলো, আপনি আমার ক্রাশ ছিলেন, কিন্তু এখন আমার বিয়ে হয়ে গিয়েছে, তাই এসব নিয়ে আর না আগানোই উত্তম। এদিকে ফাইয়ান সেখান থেকে মন খারাপ করে চলে যাচ্ছিল। হঠাৎ করে কিয়ানো এসে ফাইয়ানের হাত থেকে সেই ফুলগুলো নেয় এবং বলে যে আমাকে বাড়ি নিয়ে চলো। এবার আমরা জাহাজের মধ্যে একটি সিন দেখতে পাই, যেখানে ছোট একটি বাচ্চা ছেলে চারপাশে মাছ দেখে অনেক ভয় পাচ্ছিল, আর একটা লোক সেখানে হেঁটে আসছিল। তখনই ফাইয়ান চিৎকার করে ওঠে, তার মানে এটা ফাইয়ানের দুঃস্বপ্ন ছিল। তবে তার পাশে কিয়ানো বসেছিল। তবে কিয়ানোকে দেখে ফাইয়ান বলে, তুমি এখানে কেন এসেছো? আমার রুমে আসার পারমিশন তোমাকে কে দিয়েছে? ফাইয়ান তখন বলে যে আমি তোমাকে শাস্তি দিলাম, তুমি এখানেই সারা রাত বসে থাকবে। আসলে ফাইয়ান ভয় পাচ্ছিল, তাই সে চাচ্ছিল যে কিয়ানো তার পাশে থাকুক। আর কিয়ানো সেখানে বসে বসে ফাইয়ানের ঘুমন্ত চেহারার দিকে তাকিয়ে তাদের ভালো সময়গুলো মনে করছিল এবং মুচকি মুচকি হাসছিল। বোঝা যাচ্ছিল যে কিয়ানো ফাইয়ানের প্রেমে পড়ে গিয়েছে। এরপরে দেখা যায় কিয়ানো রান্না করছিল, তো দরজায় ঠকঠকানির আওয়াজ শুনে সে গিয়ে দরজা খুলে দেখতে পায় একটা মেয়ে এসেছে। মেয়েটি সোজা তার বাড়িতে ঢুকে সোফায় বসে পড়ে এবং কিয়ানোকে খাবার দেওয়ার জন্য অর্ডার করে। কিয়ানো বুঝতে পারছিল না এই মেয়েটি কে। সেখানে ফাইয়ান আসলে মেয়েটি দৌড়ে গিয়ে ফাইয়ানকে জড়িয়ে ধরে। জানা যায় এটা ফাইয়ানের এক্স, এই মেয়েটির নাম জেনিফার। তবে জেনিফার ফাইয়ানের সাথে এত চিপকাচিপকি করছিল, এটা দেখে কিয়ানো রেগে সেখান থেকে বের হয়ে যায়। তবে কিয়ানো যখন চলে যাচ্ছিল, কিয়ানোর মা তাকে ফোন করে বাড়িতে ডাকে। এইদিকে ফাইয়ান তখন জেনিফারের উপর রেগে গিয়ে বলে যে তোমার জন্য আমার ওয়াইফ বাড়ি থেকে বের হয়ে গেল, তুমি এখানে কি চাইতে এসেছো? 4 বছর আগেই তোমার সাথে আমার সমস্ত সম্পর্ক শেষ। জেনিফার তখন বলে যে 4 বছর আগে কি হয়েছে তা এখনো ধরে পড়ে আছো কেন? চলো নতুন করে শুরু করি। তবে ফাইয়ান অনেক রেগে জেনিফারকে চলে যেতে বলে। জেনিফার তখন তার হোটেলের কার্ড দিয়ে সেখান থেকে চলে যায়। এবার দেখা যায় কিয়ানো তার মায়ের কাছে এসেছে। তার মা তাকে বলে যে সে শেয়ার মার্কেটে সব টাকা লাগিয়ে দিয়েছিল এবং 2 দিনের মধ্যে সমস্ত টাকা মায়ের গিয়েছে, তাই এখন সে ফকির। তার ব্যাংক অ্যাকাউন্টে 1 টাকাও নেই এবং বাড়ির কোনো বিলও সে পরিশোধ করতে পারছে না। আর তার ভাইয়ের চিকিৎসাতেও অনেক টাকা জমে গিয়েছে। এসব শুনে তো কিয়ানোর মাথায় হাত। সে তার মায়ের উপরে রাগ দেখাতে থাকে যে এটা কেন করেছে। তার মা চাচ্ছিল কিয়ানো ফাইয়ানের থেকে আরো টাকা এনে দিক। কিয়ানো বলে যে সে টাকা চাইতে পারবে না, দরকার হলে তার মা এই বাড়িটি বিক্রি করে দিক। কিয়ানোর মা তখন কিয়ানোকে থাপ্পড় দিয়ে বলে যে তোমার সাহস তো কম না, তুমি বাড়ি বিক্রি করতে বলো? তুমি আমাকে ফাইয়ানের থেকে 2 মিলিয়ন ইয়ান এনে দিবে, তোমাকে জাস্ট 2 দিন সময় দিলাম। এবার দেখা যায় সকালবেলা ফাইয়ান কিয়ানোর কাছে আসে এবং বলে গত রাতে তুমি কোথায় ছিলে? কিয়ানো বলতে চাচ্ছিল না। সে বলে তুমি আমার কাছে কেন এসেছো? যাও জেনিফারের কাছে যাও। ফাইয়ান বলে রুলস অনুযায়ী তোমার কিন্তু কোনো কিছু সিক্রেট রাখা চলবে না। তাই কিয়ানো বাধ্য হয়ে বলে যে সে তার মায়ের সাথে ছিল। আর ফাইয়ান বলে যে তুমি জেনিফারকে দেখে এমন জেলাস হচ্ছ কেন? তোমার আমার তো কন্ট্যাক্ট ম্যারেজ। কিয়ানো তখন চুপ করে যায়। ফাইয়ান বলে যে তুমি যাওয়ার পরেই আমি জেনিফারকে বাড়ি থেকে বের করে দিয়েছিলাম, সন্ধ্যায় বাড়ি ফিরে এসো। এটা বলে সে সেখান থেকে চলে যায়। পরে সিনে দেখা যায় কিয়ানো যখন তার রেস্টুরেন্টে কাজ করছিল, বরাবরের মতো জিয়া এসে তাকে আজেবাজে কথা বলছিল। কিন্তু তখন সেখানে স্টোরের ম্যানেজার চলে আসে এবং কিয়ানোকে বলে যে হেড অফিস থেকে কিয়ানোর প্রমোশন দেওয়া হয়েছে, কিয়ানোকে এই স্টোরের ম্যানেজার করা হয়েছে এবং যে ম্যানেজার আগে ছিল তাকে অন্য স্টোরে শিফট করে দেওয়া হয়েছে। আর এটা শুনে তো জিয়ার মাথায় হাত। জিয়া বলে আমি জানতাম যে তুমি একদিন না একদিন বড় কিছু হবে, তোমার উপর আমার বিশ্বাস ছিল, একদম ছলনাময়ী গার্লফ্রেন্ডের মতো। এরপরে কিয়ানোর কাছে জেনিফার আসে এবং জেনিফার এসে বলে যে ফাইয়ান আর আমি একে অপরকে ভালোবাসি, তুমি মাঝখানে এসে পড়েছো। আমি ভালো করে জানি যে তুমি 20 মিলিয়নের বিনিময়ে ফাইয়ানকে বিয়ে করেছো। আমি তোমাকে 20 মিলিয়ন দিয়ে দিচ্ছি, তুমি ফাইয়ানকে ছেড়ে দাও। কিয়ানো তখন হেসে দিয়ে বলে যে ফাইয়ান যদি তোমাকে ভালোই বাসতো তাহলে তো তোমার আমার কাছে আসার প্রয়োজন ছিল না। কিয়ানো সেই চেকগুলো ছিঁড়ে পানিতে ভিজিয়ে দেয়। জেনিফার তখন বলে তুমি এবার টাকা আর নিজের স্বামী দুইজনকেই হারালে।
এটা বলে সেখান থেকে চলে যায়। এরপরে দেখা যায় কিয়ানো রান্নাঘরে কাজ করছিল এবং সে মনে মনে ভাবছিল যে ফাইয়ান তার উপর রেগে আছে কিনা। তখন ফাইয়ান সেখানে আসে আর কিয়ানোর হাতে একটি ডায়মন্ডের ব্রেসলেট পরিয়ে দেয়। এরপরে তারা যখন রুমে আসে, ফাইয়ান কিয়ানোকে আবারও টাচ করার চেষ্টা করে। কিয়ানো তখন বলে যে আমি তোমাকে টাচ করতে দিব যদি তুমি আমাকে বলো যে তুমি মাছ দেখে ভয় পাও কেন। ব্যাস, ফাইয়ানের মুড নষ্ট হয়ে যায় এবং সে উঠে দাঁড়িয়ে বলে তুমি খুব ভালো করেই জানো যে কিভাবে মানুষকে ডিস্ট্র্যাক্ট করা যায়। পরদিন সকালে কিয়ানো একটি অ্যাকোরিয়াম কিনে আনে যার মধ্যে 2টা গোল্ডফিশ ছিল। তবে এটা দেখে ফাইয়ান প্রচণ্ড রেগে যায় এবং ওই গোল্ডফিশকে মারার জন্য পাগলামি করতে থাকে। কিয়ানো অনেক কষ্টে ফাইয়ানকে থামায় এবং বলে যে আমি তোমাকে সাহায্য করব এই ভয় থেকে বেরিয়ে আসার জন্য। ফাইয়ান বলছিল আমি তোমাকে এই মাছ দুটো এখানে রাখতে দিব না, তবে একটা শর্তে রাখতে দিতে পারি যদি তুমি আমাকে হাজবেন্ড বললে ডাকো। কিয়ানো অনেক লজ্জা পাচ্ছিল, তাও সে লজ্জা পেতে পেতে ফাইয়ানকে হাজবেন্ড বলে ডাকে। তারা একটু ভালো সময় কাটাচ্ছিল, তখনই কিয়ানোর মায়ের ফোন আসে। তবে ফাইয়ান কিয়ানোকে বলে ফোন লাউড দেওয়ার জন্য। কিয়ানো প্রথমে রাজি না হলেও ফাইয়ানের জোরাজোরিতে ফোন লাউড দেয়। তখন ফাইয়ান জানতে পারে যে কিয়ানোর মা তার কাছে টাকা চাচ্ছে। কিয়ানোর মা তখন জুয়া খেলছিল, অথচ সে আবারও কান্নাকাটি করে ইমোশনাল ব্ল্যাকমেল করে কিয়ানোকে বলে 2 দিনের মধ্যে টাকা নিয়ে আসতে। ফাইয়ান কিছু বলতে যাবে, কিয়ানো তখন বলে আমার মা আমি সামলে নিচ্ছি। আর পরদিন কিয়ানো তার মায়ের কাছে গেলে টাকা না দিতে পারার জন্য কিয়ানোর মা কিয়ানোকে বাজেভাবে একটি থাপ্পড় দেয়। কিয়ানো যখন বাড়ি ফিরে আসে সে ফাইয়ানকে 1 গ্লাস দুধ দিয়ে বলে তাকে 10,000 টাকা ধার দিতে। তবে ফাইয়ান কিয়ানোর মুখে দাগ দেখে বুঝতে পেরে যায় যে কিয়ানোর মা তাকে মেরেছে। সে তখন রেগে গেলে কিয়ানো তাকে শান্ত করে বলে যে তার মা ইচ্ছা করে মারেনি। ফাইয়ান তাকে 10,000 টাকা দিয়ে দেয় এবং পরদিন ওই 10,000 টাকা আর কিয়ানোর কাছে থাকা 90,000 টাকা, মোট 1 লাখ টাকা কিয়ানোর মাকে দিয়ে বলে যে এতে করে ভাইয়ের চিকিৎসা হয়ে যাবে। কিন্তু কিয়ানোর মা টাকাগুলো ছুঁড়ে ফেলে দিয়ে বলে যে তোমার কাছে আমি 2 মিলিয়ন চেয়েছি, মানে 20 লাখ টাকা, আর তুমি আমাকে 1 লাখ টাকা দিচ্ছ। তোমাকে লালন পালন করাই আমার ভুল হয়েছে। তুমি এমন অকৃতজ্ঞ হবে জানলে তোমার মায়ের সাথেই তোমাকে মেরে ফেলতাম। তোমার বাবা মা তো সেই ছোটবেলায় মারা গিয়েছে, আমি কেবল মায়া করে তোমাকে লালন পালন করেছি বলে। তবে তখনই ঘরে ফাইয়ান ঢোকে। ফাইয়ান দরজার বাইরেই দাঁড়িয়েছিল এবং সব কথা শুনছিল। ফাইয়ান এসে বলে ভালোই হয়েছে যে আপনি নিজেই স্বীকার করেছেন আপনি ওর মা না। মানে ফাইয়ান আগে থেকেই জানতো যে এই মহিলা কিয়ানোর মা না। ফাইয়ান ওই মহিলাকে বলে যে আমি আপনাকে 2 লাখ টাকা দিয়ে দিচ্ছি, কিন্তু এরপর আর কোনোদিন কিয়ানোকে ডিস্টার্ব করার চেষ্টা করবেন না। ফাইয়ান কিয়ানোকে নিয়ে নিজের বাড়ি ফিরে আসে। তবে কিয়ানো অনেক আপসেট ছিল। ফাইয়ান তখন কিয়ানোকে খুশি করার জন্য বলে তার জন্য মাছ রান্না করতে, সে মাছ খাবে। এটা শুনে কিয়ানো নিজের মুড চেঞ্জ করে মাছ রান্না করতে যায়। তবে ফাইয়ান অনেক চেষ্টা করেও মাছ খেতে পারছিল না। তখন কিয়ানোর ফোনে কেউ একজন কল করে, তবে কিয়ানো সেই কলটা ধরে না। ফাইয়ান জিজ্ঞাসা করে কে কল করেছে। কিয়ানো বলে আননোন নাম্বার। এটা শুনে ফাইয়ান রেগে সেখান থেকে চলে যায়, কেননা ফোন ধরার সময় কিয়ানো মুচকি হেসেছিল, তার মানে অবশ্যই আননোন নাম্বার না। এরপরেই দেখা যায় রেস্টুরেন্টে আবারও কিয়ানোর কাছে সেন আসে এবং আবারও সে কিয়ানোকে প্রপোজ করে এবং বলে যে আমি জানি যে আমি তোমাকে অনেক দিন ছেড়ে চলে গিয়েছিলাম আর তুমি এর মধ্যে বিয়েও করে নিয়েছো, তবে তুমি ফাইয়ানকে ছেড়ে দাও, আমার সাথে চলো। কিয়ানো এতে রাজি হয় না। একটু পরেই দেখা যায় কিয়ানো যখন কাজ করছিল তখনই এক মহিলা এসে কিয়ানোকে মারতে শুরু করে এবং বলছিল যে তোর জন্যই আমার হাজবেন্ড আমাকে ডিভোর্স দিচ্ছে। তখনই সেখানে সেন চলে আসে। এই মহিলা আসলে সেনের ওয়াইফ। সেন নিজেও বিবাহিত ছিল। কিয়ানো এই প্রথম জানতে পারে যে সেন বিবাহিত। সেন তার ওয়াইফকে কোনো মতে সামলে সেখান থেকে নিয়ে যায় এবং একটু পরে আবার কিয়ানোর কাছে ফিরে এসে বলে যে সে এই মেয়েটির সাথে কন্ট্রাক্ট ম্যারেজ করেছিল, কিন্তু এই মেয়েটিকে সে আর সহ্য করতে পারছে না, তাই তাকে ডিভোর্স দিয়ে দিয়েছে। আর ডিভোর্স দেওয়ার কারণেই এই মেয়েটি এমন পাগলামি করছে। কিয়ানো যেন এসব নিয়ে না ভাবে। কিয়ানো তখন বলে যে আমি নিজেও ম্যারিড আর আপনিও ম্যারিড, এই সম্পর্ক নিয়ে আর কোনো কথাই নেই। কিয়ানো সেনকে অ্যাকসেপ্ট করতে না চাইলে সে কিয়ানোর সাথে জোর জবরদস্তি শুরু করে, কিন্তু তখনই সেখানে ফাইয়ান চলে আসে। কিয়ানো ফাইয়ানকে আটকে বলে যে আমি তোমাকে বলছি কি ঘটেছে। ফাইয়ান দেখতে পায় যে কিয়ানোর মুখে আঘাতের চিহ্ন। সে সেনকে জিজ্ঞাসা করে যে এটা কেন হয়েছে আর তাকে শাসিয়ে যায় যে সে যেন কিয়ানোর আশেপাশে আর না আসে। সেন এতে প্রচণ্ড রেগে যায়।
কিয়ানো সেনকে বোঝানোর চেষ্টা করছিল যে তার সাথে আর সেনের সাথে কোনো সম্পর্ক নেই। তবে ফাইয়ান অনেক রেগেছিল। সে বলে, তুমি কি ছেলেদের সিডিউস করা ছাড়া আর কোনো কাজ পারো না? মানে এইটাই অপমান করতে থাকে, আর কিয়ানো তাকে মানাচ্ছিল। এরপর কিয়ানো ফাইয়ানের জন্য রান্না করতে চাইলে ফাইয়ান বলে, তোমার রান্না করতে হবে না, তুমি তো আমাকে বিষ মিশিয়ে মেরে ফেলবে। এটা বলে সে নিজেই গিয়ে কিয়ানোর জন্য রান্না করে আনে। এসে দেখে যে কিয়ানো ঘুমিয়ে পড়েছে। সে তখন কিয়ানোকে জাগিয়ে বলে, এই প্রথমবারের মতো আমি কারো জন্য রান্না করেছি, দ্রুত খেয়ে নাও। কিয়ানো ঘুমে ঝুলে বলে যে আমি অনেক টায়ার্ড। এটা বলে সে ফাইয়ানের বুকের উপরই ঘুমিয়ে পড়ে। পরদিন সেনের ওয়াইফ দুজন লোককে নিয়ে রেস্টুরেন্টে আসে এবং কিয়ানোকে বলে যে সে রান্নায় খারাপ জিনিস ব্যবহার করে। ওই লোকদের পাঠায় সার্চ করার জন্য, আর ওই লোকরা সার্চ করে সেখানে পচা ক্রিম পায়। তখন ওই মহিলা কিয়ানোকে বলে যে এগুলোর মানে কি, কিন্তু তখনই সেখানে সেন চলে আসে, আর সেন তার ওয়াইফকে বুঝিয়ে সুঝিয়ে সেখান থেকে পাঠিয়ে দেয়। পরবর্তী সিনে দেখা যায় কিয়ানো আর সেন দুজনে সিসিটিভি ক্যামেরার ফুটেজ চেক করে বুঝতে পারে যে এই কাজ জিয়া করেছে, এবং জিয়াকে যখন ধরে, জিয়া তখন ভয়ে স্বীকার করে যে সেনের ওয়াইফ কিয়ানোকে ফাঁসানোর জন্য তাকে এটা করতে বলেছে। সেনের ওয়াইফ যখন ধরা পড়ে যায়, সেন তখন বলে যে সে পুলিশ কল করবে। সেনের ওয়াইফ একটু সাইকো টাইপ ছিল। সে প্রথমে হাসতে হাসতে বলে, তুমি কিচ্ছু প্রমাণ করতে পারবে না। এরপর সেনের হাতে পায়ে ধরে ক্ষমা চেয়ে বলে যে তার ভুল হয়ে গিয়েছে, সেন যেন তাকে ছেড়ে না যায়। তবে সেন তাকে বলে যে আমি তোমাকে সহ্য করতে করতে বিরক্ত হয়ে গিয়েছি, তুমি এখান থেকে চলে যাও। তখন সে রেগে আবারও কিয়ানোর উপরে আক্রমণ করতে যায়। পরবর্তী সিনে দেখা যায় সেন কিয়ানোর কাছে আবারও আসে এবং সে কিয়ানোকে মানানোর চেষ্টা করে। এই বিষয়টা একটা লোক ছবি তুলে জেনিফারকে দিয়ে দেয়। জেনিফার কিয়ানোকে ফলো করার জন্য লোক ঠিক করেছিল, আর জেনিফার তো ওই ছবিটি ফাইয়ানকে পাঠিয়ে দেয়। তার উপর জেনিফার ফাইয়ানকে ফোন দিয়ে কিয়ানো আর সেনের সম্পর্ক নিয়ে বাজে কথা বলে। ফাইয়ান তো রেগে আগুন হয়ে বসে থাকে। এদিকে রেস্টুরেন্টে কিয়ানো সেনকে বারবার বোঝানোর চেষ্টা করছিল যে তাদের সম্পর্ক আর কোনোভাবেই সম্ভব না। সেন কিয়ানোকে বলে যে চলো আমরা এখান থেকে ফ্রান্সে চলে যাই। কিয়ানো জানায় সে সেনের সাথে কোথাও যেতে চায় না। তবে এরই মধ্যে সেখানে ফাইয়ান চলে আসে এবং আবারও সে সেনের সাথে তর্কাতর্কি করে কিয়ানোকে নিয়ে সেখান থেকে চলে যায়। তবে এবার ফাইয়ান কিয়ানোর উপরও অনেক রেগেছিল। কিয়ানো বলে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে সবার আগে বিশ্বাস প্রয়োজন, বিশ্বাস না থাকলে ভালোবাসা হয় না। ফাইয়ান জানায় যে সে ভালোবাসায় বিশ্বাস করে না। এসব শুনে কিয়ানো রেগে সেখান থেকে চলে যায়। পরবর্তী সিনে দেখা যায় ফাইয়ান কিয়ানোকে নিয়ে একটি বড় রেস্টুরেন্টে আসে। এই রেস্টুরেন্টটা অনেক বড় ছিল। সে কিয়ানোকে বারবার জিজ্ঞাসা করছিল রেস্টুরেন্টটা কিয়ানোর পছন্দ হয়েছে কিনা। কিয়ানো তো এত বড় রেস্টুরেন্টে এর আগে কখনোই আসেনি। সে জানায় তার পছন্দ হয়েছে। ফাইয়ান তখন বলে যে আমি জানি তোমার স্বপ্ন শেফ হওয়া, আর তাই তুমি রেস্টুরেন্টে কাজ করো। আমি তোমাকে এই রেস্টুরেন্টটি কিনে দিচ্ছি, তুমি এখানে তোমার স্বপ্ন পূরণ করো। তোমার এক্স লাভারের রেস্টুরেন্টে কাজ করার কোনো প্রয়োজন নেই। কিন্তু কিয়ানোর এই কথাটায় অনেক গায়ে লেগে যায় এবং সে বলে যে আমি তোমার উপরে নির্ভরশীল হয়ে থাকতে চাই না বলেই কাজ করি, তোমার দয়ায় আমি বাঁচতে চাই না। এটা শুনে ফাইয়ান বলে যে তোমার ফ্যামিলি আমার কাছ থেকে 20 মিলিয়ন নিয়েছে, আর তুমি বলছো যে আমার দয়ায় বাঁচতে চাও না। ব্যাস, কিয়ানো রেগে সেখান থেকে উঠে চলে যায়। তবে কিয়ানো যাওয়ার পর ফাইয়ান তার পকেট থেকে একটি আংটি বের করে। তার মানে ফাইয়ান কিয়ানোকে প্রপোজ করার জন্য এখানে নিয়ে এসেছিল। পরবর্তী সিনে দেখা যায় সেন ফাইয়ানের সাথে দেখা করে। সেন যে ফাইয়ানকে কি বলতে পারে এটা তো অবশ্যই বুঝতে পারছেন। সে ফাইয়ানকে অনেক অপমান করে বলে যে কিয়ানো তোমার সাথে থাকতে চায় না, তুমি কিয়ানোর মতো মেয়ে ডিজার্ভই করো না, তুমি কেন জোর করে কিয়ানোকে আটকে রেখেছো, ওকে ছেড়ে দাও। আর সেনের এসব কথা শুনে ফাইয়ানেরও মনে হয় যে কিয়ানো তার সাথে থাকতে চায় না, সে হয়তো জোর করে কিয়ানোকে তার সাথে রেখে দিয়েছে। তাই সে সিদ্ধান্ত নেয় যে সে কিয়ানোকে ডিভোর্স দিয়ে দিবে। এরপরে দেখা যায় ফাইয়ান কিয়ানোর কাছে গিয়ে জিজ্ঞাসা করে যে তুমি কি সত্যি আমাকে ঘৃণা করো? কিয়ানো বলে যে হ্যাঁ, আমি তোমাকে অনেক ঘৃণা করি। ফাইয়ান তখন বলে ঠিক আছে, আমি তোমাকে ডিভোর্স দিয়ে দিব, কালকে আমি উকিলের সাথে কথা বলছি। তবে এটা শুনে কিয়ানোর মন খারাপ হয়ে যায়। ফাইয়ান যখন চলে যাচ্ছিল, কিয়ানো পেছন থেকে ডেকে বলে যে আমি যদি কোনো ভুল করি আমার সাথে কথা বলো। ফাইয়ান তখন বলে তুমি কোনো ভুল করনি, সমস্ত ভুল আমার। কিয়ানো তখন সেখানে দাঁড়িয়ে কান্না করতে শুরু করে। পরবর্তী সিনে দেখা যায় ফাইয়ানের বাড়িতে একা একা খুব মন খারাপ হচ্ছিল। সে কিয়ানোকে অনেক মিস করছিল। তাই সে রাতের বেলা বারে চলে যায় এবং সেখানে জেনিফারকেও ডেকে নেয়।
জেনিফার সেখানে এসে বলে যে আমি অবাক হলাম তুমি মাঝরাতে আমাকে ডেকেছো, তাও দেখো আমি তোমার জন্য ছুটে চলে এসেছি। তবে আমি এখানে তোমাকে সঙ্গ দিতে আসিনি, আমি বলতে এসেছি আমি আবার ইউকেতে ফিরে যাচ্ছি, তোমাদের মধ্যে আমি আর থাকতে চাই না। এটা বলে জেনিফার সেখান থেকে চলে যায়। এরপরেই দেখা যায় ফাইয়ানের সাথে তার বাবা দেখা করে জিজ্ঞাসা করে যে সে সত্যি কিয়ানোকে ডিভোর্স দিতে চায় কিনা। ফাইয়ান তো এই ব্যাপারে সিরিয়াস ছিল। তখন তার বাবা ফাইয়ানকে একটি গল্প বলে। আমাদের পাস্টের একটি সিন দেখানো হয় যেখানে ফাইয়ানের বাবার ব্যবসা যখন একটু দাঁড়াচ্ছিল, তার প্রতিদ্বন্দ্বী এক কোম্পানি পুরো দেউলিয়া হয়ে যায়। তখন ওই কোম্পানির মালিক ফাইয়ানকে কিডন্যাপ করে। ফাইয়ানের বাবা তাকে অনেক টাকা দিতে রাজি ছিল, কিন্তু ওই লোকটি ফাইয়ানকে হত্যা করতে চাচ্ছিল, কেননা দেউলিয়া হওয়ার কারণে তার স্ত্রী তাকে ছেড়ে চলে গিয়েছিল। এজন্য ওই লোকটি বলছিল আমি তোমাকে স্বজন হারানোর যন্ত্রণা অনুভব করাতে চাই। এবং সে একটি পাথর তুলে যখন ফাইয়ানকে মারার চেষ্টা করে, তখনই একটি লোক সেখানে এসে ফাইয়ানকে ধরে ফেলে এবং ওই পাথরের আঘাতে সেই লোকটির মৃত্যু হয়ে যায়। আর ওই লোকটি আর কেউ না বরং কিয়ানোর বাবা। আর তাই সেই সময় থেকে কিয়ানোর খোঁজ রেখেছিল ফাইয়ানের বাবা, এবং তারা বড় হলে তাদেরকে বিয়ে দিয়ে কিয়ানোর দায়িত্ব নিতে চেয়েছিল। ফাইয়ানের বাবা কিয়ানোকেও ডেকেছিল। কিয়ানো যখন সেখানে আসছিল, তার ফাইয়ানের বোনের সাথে দেখা হয়। ফাইয়ানের বোনকে কিয়ানো বলে যে বাবা আমাকে ডেকে পাঠিয়েছে। আর এই যে সে বাবা বলেছে, এটা নিয়ে ফাইয়ানের বোন অনেক রেগে গিয়ে বলে তোমার সাহস তো কম না, আমার বাবাকে তুমি বাবা বলো, এবং কিয়ানোর সাথে খারাপ ব্যবহার শুরু করে। তবে কিয়ানো খেয়াল করে যে তাকে কেউ ফলো করছিল এবং সে ফাইয়ানের বোনকে প্রোটেক্ট করার চেষ্টা করে। ওই লোকটি সামনে এসে ফাইয়ানের বোনকে বলে তুমি কি চু ফ্যামিলির মেয়ে? ফাইয়ানের বোন তো বেশি মাতুব্বর, সে সামনে এসে বলে যে হ্যাঁ বলো কি বলতে চাও। ওই লোকটি তখন ফাইয়ানের বোনকে কিডন্যাপ করার চেষ্টা করে, কিন্তু কিয়ানো ওই লোকটিকে ধরে ফাইয়ানের বোনকে বলে সেখান থেকে পালিয়ে যেতে। ফাইয়ানের বোন সেখান থেকে পালিয়ে গেলে ওই লোকটি বলে তুমি তো চু ফ্যামিলির পুত্রবধূ তাই না, তোমাকে দিয়েও কাজ চলবে। এটা বলে কিয়ানোকে কিডন্যাপ করে নেয়। এদিকে ফাইয়ানের বোন কিছুটা দূর এসে তার বাবাকে ফোন করে জানায় যে কিয়ানোকে একটা লোক কিডন্যাপ করে নিয়ে গিয়েছে। এরপরে দেখা যায় ফাইয়ান একটি জাহাজে চলে এসেছিল এবং সেখানে সে কিয়ানোকে খুঁজে বের করে। তবে কিয়ানো চারপাশে মাছ ছিটিয়ে রেখেছিল ওই লোকটা, কেননা সে জানতো যে ফাইয়ান মাছে ভয় পায়। তাই ফাইয়ান ভয় পাচ্ছিল, সে কিয়ানোর কাছে যেতে পারছিল না, কিন্তু অনেক সাহস সঞ্চয় করে সে কিয়ানোর কাছে আসে। কিয়ানো তখন জিজ্ঞাসা করে যে ফাইয়ান তাকে কিভাবে পেল। ফাইয়ান তখন বলে শর্ত নম্বর 15 অনুযায়ী তোমার ফোনে ট্র্যাকার লাগিয়ে দিয়েছিলাম আমি, মানে এখনো শর্ত। কিন্তু তখনই ওই লোকটি পেছন থেকে এসে ফাইয়ানের মাথায় আঘাত করে। সে যখন ফাইয়ানকে আরো মারতে যাচ্ছিল, কিয়ানো তাকে আটকায়। ওই লোকটি তখন কিয়ানোকে মারতে আসে, তবে ফাইয়ান পুরোপুরি অজ্ঞান হয়ে যায়নি। সে উঠে ওই লোকটিকে অনেক জোরে আঘাত করে। কিয়ানো ফাইয়ানের কাছে গিয়ে দেখতে পায় তার মাথা ফেটে রক্ত বের হচ্ছে। সেখানে ফাইয়ান পড়ে যায়। কিয়ানো তখন তাকে বলে যে আমি তোমাকে অনেক ভালোবাসি, তুমি আমাকে ছেড়ে যেতে পারো না। আর সে অনেক কান্নাকাটি করে। সিন শিফট হয়, দেখা যায় কিয়ানো হসপিটালে আসে। ফাইয়ান হসপিটালে ছিল। তখনই ফাইয়ানের জ্ঞান ফেরে। এটা দেখে কিয়ানো খুশিতে চিৎকার দিয়ে ওঠে। ফাইয়ান তখন বলে যে তুমি আমার কানের পর্দা ফাটাতে চিৎকার করছো কেন? কিয়ানো ডাক্তারকে ডাকতে চাইলে ফাইয়ান তাকে বলে যে আমার পাশে বসো। আর একটু পরে বলে যে জুতা খুলে আমার পাশে এসে শো। কিয়ানো আসতে চাচ্ছিল না। ফাইয়ান তখন বলে যে শর্ত নম্বর 101, হাজবেন্ড যখনই ডাকবে তখনই বেডে চলে আসতে হবে। সিরিয়াসলি? কিয়ানো তখন জুতো খুলে ফাইয়ানের পাশে এসে শোয়। ফাইয়ান তখন একটি আংটি বের করে কিয়ানোর হাতে পরিয়ে দিয়ে বলে যে উইল ইউ ম্যারি মি? কিয়ানো খুশি হয়ে ইয়েস বলে দেয়। আর তারপর তারা সেখানে খুনসুটিতে ব্যস্ত হয়ে যায়। এখানেই ড্রামাটি শেষ হয়ে যায়। তো বন্ধুরা, কেমন লাগলো সম্পূর্ণ ড্রামাটি অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। আজ তবে যাচ্ছি, খোদা হাফেজ।